দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ আজকের এই বিশেষ প্রদর্শনী বিতর্ক, যেটিকে আমরা বলছি সুপার হিরোজ অ্যান্ড সায়েন্স। আজকের এই বিতর্কে বাংলাদেশের প্রথিত যশোর দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্ক ক্লাব অংশগ্রহণ করবে এবং তারা বিতর্ক করবে একটা অদ্ভুত বিষয় নিয়ে। আমরা নানা রকম চরিত্রের কথা জানি, যেগুলো আমাদের স্বপ্নের মতো চরিত্র। সেই চরিত্রগুলোর মধ্যে বিজ্ঞানের উৎকর্ষতার সাথে সাথে বর্তমানে এবং আগামী দিনে কোন চরিত্রগুলো আমাদের মনে, জগতে, এমনকি আমাদের বাস্তবতায় অনেক বেশি প্রভাব বিস্তার করবে, সেটি নিয়ে কথা বলবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজকের বিতর্কের নির্ধারিত বিষয় বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি বিবেচনায় বর্তমান বিশ্বে কিংবা নিকট ভবিষ্যতে আয়রনম্যান অপেক্ষা ব্যাটসম্যানের সুপার পাওয়ার অর্জন সহজতর। পক্ষে বলবেন বুয়েট ডিবেটিং ক্লাব, যার প্রথম বক্তা জুমানা তনুজা, দ্বিতীয় বক্তা ইসমাম তাসনিম এবং তাদের দলনেতা শীর্ষ সংসপ্তক। এবং বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ডিউডিএসের প্রথম বক্তা আব্দুল হাদি নাহিদ, দ্বিতীয় বক্তা কফিল ইবনে কামাল এবং তাদের দলনেতা তারিকুল ইসলাম তুহিন। এবং আপনারা জানেন আজকের এই বিতর্কটি আয়োজন করছে এনার্জি অব দ্য ফিউচারের পক্ষে ইনফরমেশন সেন্টার অন নিউক্লিয়ার এনার্জি ঢাকা এবং পাবলিক ইনফরমেশন সেন্টার ঈশ্বরদী। আমরা দেরি না করে আমরা মূল বিতর্কে সরাসরি চলে যেতে চাই। আমরা মূল বিতর্ক শুরু করছি। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ মিশু। বিতর্কের বিষয় জানিয়েছি, পক্ষে বলবে বুয়েট ডিবেটিং ক্লাব। আমরা বিতর্ক শুরু করছি। প্রত্যেক বিতর্কিক এই পর্বে 5 মিনিট করে সময় পাবেন। আমি শুরুতেই বুয়েট ডিবেটিং ক্লাবের প্রথম বক্তা জুমানা তনুজাকে মঞ্চে এসে তার বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি। জুমানা তনুজা। ধন্যবাদ মডারেটর, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকে আমরা বিতর্কে যে বিষয়টি নির্ধারণ করেছি তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি বিবেচনায় বর্তমান বিশ্বে কিংবা নিকট ভবিষ্যতে আয়রনম্যান অপেক্ষা ব্যাটম্যানের সুপার পাওয়ার অর্জন সহজতর। বিষয়টির পক্ষে বলছি। মাননীয় স্পিকার, প্রথমেই সংজ্ঞানে চলে যাচ্ছি। আমরা আয়রনম্যান বা ব্যাটম্যানকে সিনেমার পর্দায় কিংবা কমিক বুকের পাতায় সবসময় দেখতে পাই, কিন্তু আজকে আমরা যে বিতর্কটি করব তাদেরকে সেই সিনেমার বড় পর্দা থেকে নামিয়ে এনে আমাদের বর্তমান বিশ্বে বিজ্ঞান এবং প্রযুক্তির বিশ্লেষণে এবং বিজ্ঞান এবং প্রযুক্তি আগামী কয়েক দশকের মধ্যে, অর্থাৎ যে সময়টি আজকে নির্ধারণ করছি আমরা 2050 সালের মধ্যে যে উন্নয়ন সাধন করবে, তার মধ্যে এই দুটি সুপার হিউম্যানের মধ্যে কাকে আমরা অর্জন করতে পারবো বা কাকে আমরা চোখের সামনে দেখতে পারবো। এবং এক্ষেত্রে আমাদের দ্বিতীয় বার্ডেনটি হবে বিতর্কে, যেসব ক্ষেত্রে আমরা দুইজনের প্রযুক্তি বা বিজ্ঞানকে আজকে আমাদের বিজ্ঞান সম্ভব করতে পারবে, তার মধ্যে কোন প্রযুক্তিটি সহজতর। এই দুটি বার্ডেন আজকে আমাদের বিতর্কে প্রমাণ করতে হবে এবং এই দুটি বার্ডেন আজকে আমরা 3টি প্যারামিটার বা ক্ষেত্রর দ্বারা প্রমাণ করে যাবো মাননীয় স্পিকার। প্রথমটি হচ্ছে বডি আর্মর বা কমব্যাট ট্রেনিং, অর্থাৎ বর্ম এবং যুদ্ধের সময় তারা যে আচ্ছাদনটি ব্যবহার করে সেটির ক্ষেত্রে, এবং তাদের যে টেকনিক বা যুদ্ধ কৌশলগুলো রয়েছে এর সাথে তাদের এই আর্মরদের যে সম্পর্কটি রয়েছে এবং বর্তমানে আমাদের যে বিজ্ঞান রয়েছে তা এর কতটুকু সাধন করতে পারে মাননীয় স্পিকার। দ্বিতীয় প্যারামিটারটি হচ্ছে মাননীয় স্পিকার, তারা একই সাথে যে সহযোগী উপকরণগুলো ব্যবহার করে, সেটি হতে পারে গিয়ার্স, আর্টিলারিস, এআই বা ভেহিকলস বা যানবাহনগুলো যে ব্যবহার করে, সেগুলোর ক্ষেত্রে আসলে আমরা কোনটিকে বর্তমান বিশ্বের বিজ্ঞানের সাপেক্ষে আসলে আমরা বাস্তবে দেখতে পাবো অথবা সম্ভব করতে পারবো। এবং তৃতীয়টি হচ্ছে মাননীয় স্পিকার, আসলে এই ব্যাটম্যান এবং আয়রনম্যান দুটি ক্যারেক্টারই কমিক এবং মুভি অথবা সিরিজগুলোতে আমরা দেখতে পেয়েছি তারা আসলে মানব বা মানুষ। ঠিক সেই জায়গাটি থেকে জীববিজ্ঞানের ভাষায় এই দুটি মানুষের যে সক্ষমতা রয়েছে, মানুষের সর্বোচ্চ সক্ষমতা বিবেচনায় তাদের জন্য আসলে কোন সুপার পাওয়ারটি অর্জন সহজতর হবে এবং কোনটির কার্যকারিতা রয়েছে এবং কোনটি আসলে তাদেরকে মৃত্যু ঝুঁকির দিকে নিয়ে যাবে, এই 3টি ক্ষেত্র আজকে প্রমাণ করে যাবে আমাদের পক্ষদল। মাননীয় স্পিকার, প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রথম প্যারামিটারটির দিকে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে যখন আমরা প্রথমত ব্যাটম্যানের পক্ষে বলছি, ব্যাটস্যুট নিয়ে কথা বলি। মাননীয় স্পিকার, ব্যাটস্যুটটি যখন আপনি দেখবেন এটি অত্যন্ত ফ্লেক্সিবল একটি মাননীয় স্পিকার, অর্থাৎ এটি একটি স্কিন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এছাড়া আমরা একই সাথে যে ধরনের
এলিমেন্টসগুলো এতে ব্যবহার করে থাকি, সবচেয়ে ভালো যে ব্যাট স্যুটটি পরিধান করা হয়ে থাকে তাও মাননীয় স্পিকার ক্যাবলার, টাইটানিয়াম ফাইবার এবং রাবারের সংমিশ্রণে তৈরি, যেটি অত্যন্ত বেশি শক্ত হলেও ফ্লেক্সিবল মাননীয় স্পিকার। এই কারণেই এই আর্মরটি নিয়ে ব্যাটম্যান যখন বিভিন্ন ধরনের কমব্যাট বা যুদ্ধে অংশগ্রহণ করে মাননীয় স্পিকার বা আত্মরক্ষায় ব্যবহার করে, সে খুব সহজেই নড়াচড়া করতে পারে। এবং এই ধরনের যুদ্ধাস্ত্রগুলো এবং এই ধরনের দেহ আবরণ করে মাননীয় স্পিকার আসলে আমরা উন্নত বিশ্বের যে মিলিটারি ট্রেনিংগুলো রয়েছে সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার মোল্ডেড ভেস্ট হিসাবে অলরেডি ইতোমধ্যে দেখতে পেয়েছি। ঠিক সেই জায়গাটা থেকে আজকে আমরা বলতে চাচ্ছি যে ব্যাট স্যুটটি যে রয়েছে তা আমাদের বর্তমান বিজ্ঞানের যে উন্নতি সেই সাপেক্ষে মাননীয় স্পিকার অনেক বেশি গ্রহণযোগ্য এবং বাস্তবায়নযোগ্য। অন্যদিকে মাননীয় স্পিকার তুলনায় চলে যাচ্ছি আয়রন ম্যানের স্যুটের দিকে। যখন আমরা আয়রন ম্যানের স্যুটের কথা বলি, তার অবশ্যই আয়রন ম্যান হতে হলে কিছু কার্যকারিতা থাকতে হবে। তার থাকতে হবে এক্সটার্নাল আর্মার, সুপারসনিক ক্যাপাবিলিটি, হোভারিং, উইপেনিং অ্যান্ড ডিকে ফ্লেয়ার্স মাননীয় স্পিকার। এগুলো ব্যাটম্যানের স্যুটের মধ্যে মাননীয় স্পিকার আমরা সবসময় অন্তর্ভুক্ত দেখতে পাই। ঠিক এগুলো করার জন্য মাননীয় স্পিকার ব্যাটম্যানের সেই স্যুটটি আর স্কিন টাইপ থাকতে পারে না মাননীয় স্পিকার। তার স্থায়িত্ব অনেক বেশি বাড়াতে গিয়ে, তার দৃঢ়তা বাড়াতে গিয়ে মাননীয় স্পিকার যেই ধরনের এলিমেন্ট ব্যাট স্যুটের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, ঠিক ভিন্ন ধরনের এলিমেন্ট আমরা আয়রন স্যুটের ক্ষেত্রে দেখতে পাই মাননীয় স্পিকার। যে এরকম একটি উদাহরণ হচ্ছে মাননীয় স্পিকার যা বর্তমান বিশ্বে কাছাকাছি অবস্থায় রয়েছে, সেটি হচ্ছে আয়রন প্ল্যাটিনাম অ্যালয়। কিন্তু এই ক্ষেত্রে মাননীয় স্পিকার যে সমস্যাটি রয়েছে, এটি অত্যন্ত ফ্লেক্সিবল না হওয়ায় ব্যাটম্যান স্যুটের কারণে আমরা যে ফ্লাইট বা যে ফ্রিকশনগুলো দেখতে পাই মানব জীবনের, একটি মানুষের বিভিন্ন চলাচলের ক্ষেত্রে যে প্রতিটি জয়েন্টে যে ফ্রিকশনগুলো রয়েছে মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গাটি থেকে মাননীয় স্পিকার এই ধরনের আয়রন প্ল্যাটিনাম অ্যালয় দ্বারা তৈরি যে আবরণটি যদি শক্ত, এটি অত্যন্ত ফ্রিকশন ক্রিয়েট করে। এবং এই একই কারণে এই স্যুটটি আসলে আমরা আয়রন ম্যানকে টিভির পর্দায় যেভাবে খুব দ্রুত ফ্লাইট নিয়ে উড়ে যেতে দেখি, সেটি আর পসিবল হবে না মাননীয় স্পিকার, সেটি আর সম্ভবপর হবে না মাননীয় স্পিকার। ঠিক এই তুলনাটিতে আজকে আমরা আমাদের প্রথম প্যারামিটারে প্রমাণ করতে পারবো যে আসলে আমাদের ব্যাটম্যানের স্যুটটি তৈরি করা, যা ব্যাটম্যানের সুপার পাওয়ার অর্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এটি আমাদের বর্তমান বিশ্বে যে প্রযুক্তি রয়েছে বিরাজমান তার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার। এবং আমার দ্বিতীয় এবং তৃতীয় যে প্যারামিটারগুলো বা ক্ষেত্রগুলো রয়েছে তা আমার দ্বিতীয় এবং তৃতীয় বক্তা মাননীয় স্পিকার আজকে প্রমাণ করে যাবেন। এবং একই মাধ্যমে আমরা প্রমাণ করব যেসব ক্ষেত্রে আমাদের দুটি প্রযুক্তিও রয়েছে, সেসব ক্ষেত্রে আজকে আমাদের ব্যাটম্যানকে সুপার হিউম্যান হিসেবে পাওয়া আমাদের জন্য অনেক বেশি সহজতর। ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য। জুমানা তনুজা তার বক্তব্যের জন্য বুয়েট ডিবেটিং ক্লাবের প্রথম বক্তা। আমি এ পর্যায়ে আহ্বান করছি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বক্তা আব্দুল হাদী নাহিদকে বিপক্ষে বলার জন্য। আব্দুল হাদী নাহিদ। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ মঞ্চে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি বিবেচনায় বর্তমানে কিংবা নিকট ভবিষ্যতে আয়রনম্যান অপেক্ষা ব্যাটম্যানের সুপার পাওয়ার অর্জন সহজতর, বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকে পক্ষদল থেকে যে সংজ্ঞানটি করে গিয়েছে সেই সংজ্ঞানটিকে আমরা মেনে নিচ্ছি। মাননীয় সভাপতি, আজকে পক্ষদলের প্রথম বক্তা একটি ভুল তথ্য দিয়ে গিয়েছেন। বর্তমানে গ্র্যাভিটি ইন্ডাস্ট্রি যে আয়রনম্যানের স্যুটটি বানাচ্ছে, তারা আসলে আয়রন টাইটানিয়াম অ্যালয় দিয়ে বানাচ্ছে না, তারা আসলে যে স্যুটটি বানাচ্ছে সেটি তারা বানাচ্ছে টাইটানিয়াম অ্যালয় দিয়ে, এবং ভিতরে থাকছে সবারথেন বা ইউরেথেনের একটা আবরণ। কেন মাননীয় সভাপতি সেখানে আসি। আজকে তারা কয়েকটি জায়গা থেকে আয়রনম্যান এবং ব্যাটম্যানকে এক করে ফেলছেন। প্রথমত, আজকে আয়রনম্যান একজন মার্শাল আর্টিস্ট ছিলেন না, ব্যাটম্যান এখানে মার্শাল আর্টিস্ট ছিলেন। অর্থাৎ আজকে কমব্যাটের সময় ব্যাটম্যানের মুভমেন্টগুলো যেরকম হবে, আয়রনম্যানের যে ঠিক সেরকম মুভমেন্ট দরকার বা সেরকম ফ্লেক্সিবিলিটি দরকার, এরকম কোনো ব্যাপার নেই মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে আয়রনম্যান এবং ব্যাটম্যানের যে দুটো কমিকের চরিত্র ছিল, তাদের একটি দিক থেকে, তাদের লক্ষ্যের দিক থেকে তারা দুজন একই রকম ছিল। আজকে টনি স্টার্ক আয়রনম্যানের উত্থান ঘটিয়েছিলেন বিশ্ব শান্তি রক্ষার জন্য, আজকে ব্রুস ওয়েন ব্যাটম্যানের উত্থান ঘটিয়েছিলেন গোথাম সিটি শান্তি রক্ষার জন্য। এবং এই শান্তি রক্ষার জন্য তারা আসলে কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছিলেন, তারা কিছু টেকনোলজি প্রয়োগ করেছিলেন এবং তারা অনেকগুলি স্কিল অর্জন করেছিলেন। এবং এই তিনটির সমন্বয়ে তারা আসলে, আমরা যে আয়রনম্যান বা ব্যাটম্যানের সুপার পাওয়ারের কথা বলছি, তারা আসলে এই সুপার পাওয়ারগুলো অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এখন মাননীয় সভাপতি, আজকে প্রথম বক্তা যেটি বলে গেলেন, তিনটি প্যারামিটার তারা দিয়ে গিয়েছেন। একটি হচ্ছে সহযোগী উপকরণ, মানুষের সর্বোচ্চ সক্ষমতা। মাননীয় সভাপতি, আয়রনম্যান 3 মুভিতে আমরা দেখেছি যে আয়রনম্যানের যে স্যুটটি রয়েছে, টনি স্টার্ক সেটিকে
স্যুটটিকে মানুষ ছাড়াও হচ্ছে ব্যবহার করেছেন যুদ্ধ প্রয়োগের জন্য। তার মানে এখানে ব্যাটম্যানের থেকে আয়রন ম্যানের একটি পার্থক্য হচ্ছে আয়রন ম্যান স্যুটটি আজকে মানুষ ছাড়াও আমি ব্যবহার করতে পারছি, মানুষ সহ আমি ব্যবহার করতে পারছি। কিন্তু ব্যাটম্যানের ক্ষেত্রে এরকমটি আমরা কখনো দেখিনি, কমিকে বা মুভিতে আমরা দেখিনি। ব্যাটম্যানের মধ্যে কিন্তু একজন মানুষ অবশ্যই দরকার হয়, এবং ব্যাটম্যানের যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলোর যথার্থ প্রয়োগের জন্য ব্যাটম্যান বা ব্রুস ওয়েনের একটি কঠোর শারীরিক এবং মানসিক একটি রূপান্তরের মধ্য দিয়ে তাকে এটি অর্জন করতে হয়েছে। তাকে আসলে কয়েকটি ক্ষেত্রে খুব এক্সপার্ট হতে হয়েছে। প্রথমটি হচ্ছে মার্শাল আর্টের ক্ষেত্রে, দ্বিতীয়ত হচ্ছে ব্রুস ওয়েন খুব ভালো একজন হ্যাকার ছিলেন, তার হ্যাকিং স্কিল অনেক ভালো ছিল। তৃতীয়ত হচ্ছে তিনি একজন খুব ভালো ডিটেকটিভ ছিলেন, যার ফরেন্সিক জ্ঞান অনেক ভালো ছিল। চতুর্থত যে ব্যাট মোবাইল সেটি চালানোর জন্য বা সেটি তৈরি করার জন্য ব্রুস ওয়েনের অনেক ভালো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান ছিল, এবং তাদের যে ফাইটার প্লেনটি রয়েছে সেটা চালানোর জন্য অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আজকে তারা যে প্যারামিটারটা দেখালেন, মানুষের সর্বোচ্চ সক্ষমতা, একজন মানুষের জীবদ্দশায় আসলে কি মার্শাল আর্টে এক্সপার্ট হওয়া, হ্যাকিংয়ে এক্সপার্ট হওয়া, ফরেন্সিকে এক্সপার্ট হওয়া, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে এক্সপার্ট হওয়া, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এক্সপার্ট হওয়া, এতগুলো ইকুইপমেন্টের ব্যবহার করা, এইটা আসলে জীবদ্দশায় একটা মানুষের পক্ষে সম্ভব কিনা তাদের দেখাতে হবে। আয়রন ম্যানের বিশেষত্বটি কোন জায়গায়? আয়রন ম্যানের যে জার্ভিস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল সেটা দিয়ে কিন্তু টনি স্টার্ক অনেক কাজ করতে পেরেছেন। টনি স্টার্কের এরকম ইনভলভমেন্টের দরকার হয়নি। মাননীয় সভাপতি, আয়রন ম্যানের আরও কিছু সুপার পাওয়ার ছিল, যেমন তার একটি পাওয়ার সোর্স ছিল রিপালসার বা গার্নেট ছিল। সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো যে সেটি আসলে বর্তমান টেকনোলজি দিয়ে আগামী 30 বছর তারা যে সময়সীমা দিয়েছেন এর মধ্যে অর্জন সম্ভব কিনা। মাননীয় সভাপতি, ব্যাটম্যানেরটি আসলে কেন অর্জন সম্ভব না? ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়ার একজন প্রফেসর, যিনি একই সাথে একজন মার্শাল আর্টের এক্সপার্ট, যিনি একই সাথে হচ্ছেন একজন নিউরো সায়েন্টিস্ট, তিনি ব্যাটম্যানের কমিকগুলো মুভি অ্যানালাইসিস করে তিনি বলেছেন একজন মানুষ হতে হবে ব্যাটম্যানের যার উচ্চতা হতে হবে 6 ফুট 2 ইঞ্চি, যার ওজন হতে হবে 95 কেজি, যার বডি ফ্যাট থাকতে হবে 10%, যার আইকিউ থাকতে হবে 160 থেকে 180, কারো কারো মতো 192। অর্থাৎ মাননীয় সভাপতি, একটা মানুষের এতগুলো গুণ, যেখানে 160-এর উপরে 145-এর উপরে আইকিউ থাকে হচ্ছে মাত্র 0.3% পপুলেশনের ওয়ার্ল্ডে, তাহলে ওই পপুলেশন থেকে এতগুলো গুণে গুণান্বিত করে একজনকে তারা কিভাবে আসলে 30 বছরে করবেন? 1939 সালে কমিকের উত্তরণের পরে প্রায় 100 বছর আমরা এরকম পাইনি, তাহলে তারা কিভাবে 30 বছরে পারবেন? তাদের আজকে এটি দেখাতে হবে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, দেখুন, আজকে আয়রন ম্যান স্যুটের কথা তারা বললেন। বর্তমানে অলরেডি এই যে গ্র্যাভিটি ইন্ডাস্ট্রি 3D ইমপ্রিন্টিং দিয়ে যে স্যুটটি বানিয়েছে, তার বাইরে যে টাইটেনিয়াম আবরণটি, সেটি আসলে কিসের জন্য তারা ব্যবহার করেছেন? তার টেনসাইল স্ট্রেংথ অনেক বেশি, সেটা অনেক বেশি ফ্লেক্সিবল, কারণ ফ্লুইড মুভমেন্ট অনেক বেশি, থার্মাল ইনসুলেটর বেশি, যেটি কিনা ভিতরে কোনো মানুষ থাকলে তার গায়ের মধ্যে হিটটা যাতে না যায় সেজন্য ব্যবহার করা হয়, এবং অনেক বেশি ফ্লেক্সিবল থাকে। ভিতরের যে সবারথিনটা কেন ব্যবহার করা হয়েছে? যখন আয়রন ম্যান কোনো একটা জায়গায় পাঞ্চ করবে বা কোনো একটা জায়গায় কিক করবে, তখন যে একটি ফোর্স আসবে, সেই ফোর্সটিকে প্রিভেন্ট করার জন্য ভিতরে সবারথেনকে ইউজ করা হয়, এবং এটির খুব ভালো ইমপ্লিকেশন পাওয়া গিয়েছে। পাওয়ার সোর্সের কথা, আজকে আমরা মুভিতে বা কমিকে দেখেছি মিনিয়েচার আর্ক রিঅ্যাক্টর, এখন পর্যন্ত মিনিয়েচার আর্ক রিঅ্যাক্টর পাওয়া পসিবল না, কিন্তু আমাদের দেখতে হবে এক্সিস্টিং টেকনোলজি আসলে কোনো অল্টারনেটিভ পাওয়ার সোর্স প্রোভাইড করে কিনা। আজকে লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে আমরা দেখতে পাই সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে 150 ওয়াট আওয়ার পার কিলোগ্রাম অথবা 0.5 মেগাজুল। লিথিয়াম সালফার ব্যাটারি যেটি আবির্ভাব ঘটেছে সেটি তার 5 গুণ ক্ষমতা, অর্থাৎ পাওয়ার সোর্স যেটি আছে সেটি দিয়েও আমরা আসলে কিন্তু আয়রন ম্যানের যে স্যুটটি সেটা আসলে অনেকক্ষণ চালিয়ে রাখতে পারবো। তাই মাননীয় সভাপতি, আমরা মনে করি যে ব্যাটম্যানের পক্ষে ব্যাটম্যানের চাইতে আয়রন ম্যানের সুপার পাওয়ার অর্জন বেশি সহজতর। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আব্দুল হাদী নাহিদ। দর্শক, আপনারা দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি বিবেচনায় বর্তমান বিশ্বে কিংবা নিকট ভবিষ্যতে আয়রন ম্যান অপেক্ষা ব্যাটম্যানের সুপার পাওয়ার অর্জন সহজতর, এই বিষয়ে বিতর্ক। পক্ষে বলছে বুয়েট ডিবেটিং ক্লাব এবং বিপক্ষে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আমি এ পর্যায়ে পক্ষ দলের দ্বিতীয় বক্তা ইসমাম তাসনিমকে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ইসমাম তাসনিম। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি বিবেচনায় বর্তমান বিশ্বে কিংবা নিকট ভবিষ্যতে আয়রন ম্যান অপেক্ষা ব্যাটম্যানের সুপার পাওয়ার অর্জন সহজতর। তো এক্ষেত্রে আপনার প্রথমেই চিন্তা করতে হবে, আপনি যদি আয়রন ম্যানকে তার নিজের শরীরেই রাখেন বা আয়রন ম্যানের শুধু ধাতব কাঠামো বা তার শুধু সুটকেই রাখেন, সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এই শক্তির উৎসটা কোথা থেকে আসবে। এখানে আপনার খেয়াল রাখতে হবে যে এখানে 25,000 কিলোজুল ব্যাপক শক্তির একটা উৎস প্রয়োজন, এবং এই শক্তিটা প্রতিনিয়ত সরবরাহ করতে হবে। অর্থাৎ আপনি কেবলমাত্র একটা ব্যাটারি, যে ব্যাটারি কিছুক্ষণ পর চার্জ শেষ হয়ে যাবে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, লক্ষ্য করুন মাননীয় সভাপতি,
বর্তমানে আমরা যেটা দেখতে পাই সেখানে বর্তমানে সর্বোচ্চ আমরা 24 কিংবা 25 ঘন্টা পর্যন্ত চলতে পারে এমন একটানা চার্জ এরকম ব্যাটারি রাখতে পারি, কিন্তু সেখানে লক্ষ্য করে মানুষ আপনারা কী দেখতে পাচ্ছেন, আমরা কী দেখতে পাচ্ছি সেখানে আমাদের আর্ক রিয়েক্টর প্রয়োজন আজকে আয়রন ম্যানকে চালানোর জন্য। আয়রন ম্যানকে চালানোর যে আর্ক রিয়েক্টরের প্রয়োজন, এটা আসলে একটি পারমাণবিক নিউক্লিয় চুল্লি। একটি নিউক্লিয় চুল্লি বর্তমানে আমরা সবচেয়ে ছোট যে নিউক্লিয় চুল্লিটিও দেখতে পাই মানুষ স্পিকার, সেটি হচ্ছে 21 ফিট দীর্ঘ একটি নিউক্লিয় চুল্লি, যেটি একটি ট্রাকের সমান বড়। এতখানি বড় একটা নিউক্লিয় চুল্লি আপনি কীভাবে একটি মানব শরীরে প্রবেশ করাবেন, সেটা একটি প্রথম প্রশ্ন, এবং নিকট বিজ্ঞানের ভবিষ্যৎ অগ্রগতি বিবেচনায় এটা কোনোভাবেই করা সম্ভব নয়। সেক্ষেত্রে লক্ষ্য করে আপনি ব্যাটম্যানের এমন কোনো সুপার পাওয়ার নেই যার কারণে তাকে এইরকম কন্টিনিউয়াস বা দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী কোনো একটা শক্তির উৎসের সাথে চলতে হয়। সেক্ষেত্রে আপনার কী কী বিবেচনা করতে হবে? কেন আমরা প্রথমে বর্মের কথা বলছিলাম, এই বর্মের কথাটা চিন্তা করুন আসবে, যখন আপনি যে কোনো ধাতব বর্ম ব্যবহার করেন, সেটা টাইটানিয়ামের অ্যালয় হতে পারে বা যে কোনো অ্যালয় হতে পারে, সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনার মানব জগতের গতির ত্রিদশত্র অনুযায়ী আপনি যে গতি জড়তার মুখোমুখি হবে, সেই গতি জড়তার কারণে এরকম কোনো ধাতুর সামনে আপনার মাথা বা যে কোনো মানব মস্তিষ্ক রাখলে সেই মানব মস্তিষ্ক খুবই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই পশ্চাৎবলটা আপনি কখনোই ঠেকাতে পারবেন না, এখানে প্রথম প্রতিবন্ধকতা। এবং মানব শরীরের অন্যান্য যে স্থিতিস্থাপক অঙ্গগুলো রয়েছে, সেই অঙ্গগুলো ব্যাপক হুমকির সম্মুখীন থাকে। সেই চোপটাকে আপনি লক্ষ্য করুন আসবে, যে কোনো সুপার হিরো যে প্রথম শক্তিটা লাগে সেটা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট বা মুখোমুখি যুদ্ধ। সেই মুখোমুখি যুদ্ধের ক্ষেত্রে আপনার এই মোটর জয়েন্টগুলো নড়াতেই হবে। সেখানে লক্ষ্য করুন আসবে, আয়রন ম্যানের মতো যে কোনো ক্ষেত্রে আপনার প্রায় 466টি মোটর জয়েন্ট কাজ করাতে হবে, এবং এই কয়টি মোটর জয়েন্ট একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আপনার গতি জড়তা এবং স্থিতি জড়তা অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রের প্রথম ব্যবহারটা প্রয়োজন হয়। সেখানেও মানসপিকার বর্তমান বিজ্ঞানের যে অগ্রগতি, সেই অগ্রগতির জায়গায় আমরা বড়ভাবে পিছিয়ে পড়ছি। এক্ষেত্রে আমরা চলে আসি আমাদের দ্বিতীয় ক্ষেত্রে, বা এর যানবাহন বা অস্ত্র এবং তার আকাশচারিতা, এইসব ক্ষেত্রগুলো কীভাবে প্রয়োজন। প্রথমে লক্ষ্য করুন, আমরা আজকে যদি ধরেও নিই যে কোনো ব্যাটারির মাধ্যমে আপনি তাকে এই শক্তিটা প্রবাহিত করবেন, সেই ব্যাটারির শক্তির কারণে যে তাপ উৎপন্ন হবে সেই তাপটি প্রচণ্ড, এবং এই ক্ষেত্রে আপনি লক্ষ্য রাখতে হবে ধাতু প্রচণ্ড পরিমাণে তাপ পরিবাহী, এবং এই তাপগুলো যে কোনো মানুষের পক্ষে না অসম্ভব। আমরা যে কোনো ক্ষেত্রে দেখতে পারি এই ধরনের যে কোনো বিক্রিয়া প্রায় 700 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা উৎপন্ন হয়, যেখানে মানব শরীর মাত্র 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী এই তাপগুলো যখন আপনার দেহে প্রবেশ করবে, এই তাপের কিছু অংশ যাতে আপনার দেহে প্রবেশ করে, এই স্যুট থেকে আপনি বের হতে পারবেন না এবং আপনি ভস্মীভূত হয়ে যাবেন। সেক্ষেত্রে ব্যাটম্যানের স্যুট আপনাকে বুলেট প্রুফ এবং নজর যে সামরিক প্রশিক্ষণগুলো আমরা দেখতে পাই, সেই সামরিক প্রশিক্ষণগুলোতে আপনাকে শক্তি দেয় এবং সুরক্ষা জাগে। বাট সেখানে আপনি এগুলো কিছুই পাচ্ছেন না। উপরন্তু আপনি কী পাচ্ছেন? শক্তির সীমাবদ্ধতার পাশাপাশি কিছু শীতলীকরণ পদার্থের অভাব দেখতে পাচ্ছেন। সেই শীতলীকরণ পদার্থের অভাবগুলোর কারণে সেই শীতলীকরণগুলো যন্ত্রগুলো আপনি যখন নিজের সঙ্গে নিয়ে যাবেন, এবং ব্যাটারি এবং ফুয়েলগুলো যখন আপনি নিজের সঙ্গে নিয়ে যাবেন, আপনি নিজের দেহের ওজন বাড়াচ্ছেন। যখনই আপনি নিজের দেহের ওজন বাড়াচ্ছেন, তখনই আপনার এটাও খেয়াল করতে হবে যে আপনি আস্তে আস্তে পিছিয়ে পড়ছেন, অথবা আপনার উচ্চে উঠার ক্ষমতা বা উচ্চে উঠে ফ্লাইট দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। যখনই আপনার ফ্লাইট দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে, আপনি একটা ফ্লাইট লসের মুখোমুখি হচ্ছেন। পদার্থবিজ্ঞানের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র। একই সঙ্গে মাউসপিকার উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা দেখতে পাই ব্যাটম্যানের যে ক্ষমতা, ব্যাটম্যান প্রথমে একটা হুকের সাহায্যে যে কোনো উচ্চ বিল্ডিংয়ের উপরে ওঠে এবং সেই উঁচু থেকে লাফ দেয়। সেই কারণে মাউসপিকার ফিজিক্সের সূত্র অনুযায়ী তার যে পাখা রয়েছে বা কেপটা রয়েছে, তার যে শারীরিক গঠন, সেটাও তাকে একটা বিশেষ সুযোগ সুবিধা দেয়। এই পাখার কারণে সে এরোডাইনামিক হতে পারে। এরোডাইনামিক হওয়ার কারণে সে বাতাসের বাধার কারণে চমৎকারভাবে উঠতে পারে। আয়রন ম্যানের স্যুটে আপনি এরকম কিছু দেখতে পাচ্ছেন না, বরং যেটা দেখতে পাচ্ছেন সে জেট ফুয়েলের মাধ্যমে উঠছে। তার পা থেকে দুটো জেট ফুয়েলের প্রচণ্ড বেগ আসছে, এবং এই ধরনের জেট ফুয়েলের যখন প্রচণ্ড বেগে আপনি দেখতে পান, সেই বেগের বিপরীত বেগের ধাক্কাও তার শরীরে লাগা উচিত, এবং সেই বেগের বিপরীত বেগের ধাক্কা যখন তার শরীরে লাগবে, সেই ধাক্কাটা অ্যাবজর্ভ করার মতো যে ধরনের প্রযুক্তির কথা তারা বলেছেন, আজকে বিপক্ষ তো দেখিয়ে দিয়ে গেছেন, সেটা বাস্তবে এক্সিস্ট করে না, বাস্তবে বিদ্যমান। সেই ক্ষেত্রে সবশেষে আমরা যেটা চলে আসি, যেখানে আমরা যুক্তিখণ্ডনে ইন্টিগ্রেটেড, মানবদেহের শারীরিক সক্ষমতা, মানবদেহের মানসিক সক্ষমতার কথা বলিনি। একটি ব্যক্তি একই সঙ্গে ফরেন্সিক এক্সপার্ট নাও হতে পারে, এবং একটি ব্যক্তি একই সঙ্গে ডিটেকটিভ নাও হতে পারে, সেক্ষেত্রে তিনি তার সহযোগী রাখতে পারেন। কিন্তু মানবদেহের একটা সর্বোচ্চ সীমা রয়েছে বা সহ্যের সর্বোচ্চ সীমা রয়েছে, সেই সীমা আপনি অতিক্রম করতে পারবেন না। যেমন মানবদেহ সর্বোচ্চ 400 PSI পর্যন্ত চাপ নিতে পারে, কিন্তু এ ধরনের যখন আপনি বল প্রয়োগ করছেন, তখন আপনি 25,000 PSI এর উপর চাপ আপনার উপর সাধারণভাবে প্রযুক্ত হবে বা আপতিত হবে। এবং একই সঙ্গে আপনি যখন একই সঙ্গে এই চাপগুলো অতিক্রম করতে যাবেন, সেই চাপগুলো মানসিকভাবে আপনার শারীরিক পক্ষে আপনার পক্ষে অতিক্রম করা সম্ভব না। একই সঙ্গে যে নিউক্লিয় বর্জ্য বা যে তেজস্ক্রিয় বিকিরণ উৎপন্ন হবে, সেই তেজস্ক্রিয় বিকিরণের ধাক্কাও যে কোনো স্বাভাবিক মানুষ শরীরের পক্ষে নেওয়া সম্ভব। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সেক্ষেত্রে সর্বশেষ যে জায়গাটায় চমৎকার বিতর্ক করার সুযোগ থাকে, সেটি হচ্ছে যানবাহন ও অস্ত্র। একই সঙ্গে আমরা দেখতে পাই যানবাহন ও অস্ত্রের ক্ষেত্রে আয়রন ম্যান কেবলমাত্র তার স্যুটের উপর নির্ভরশীল, কিন্তু ব্যাটম্যান এমন একটি গাড়ির উপর নির্ভরশীল, যেটিকে আমরা ব্যাটমোবাইল বলে থাকি, যেটা একই সঙ্গে পানি, বায়ু এবং আকাশ পথে যেতে পারে, অর্থাৎ সে একই সঙ্গে 3 জায়গায় যেতে পারে। এই ধরনের গাড়ি বর্তমান বিশ্বে এমনকি ব্যবহৃত হচ্ছে, এবং কাতারে 2022 সালে এই ধরনের গাড়ি ট্যাক্সি ক্যাব হিসেবে ব্যবহার হবে বলে আমরা দেখতে পাই। অর্থাৎ নিকট ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তি দেখা খুবই সম্ভব। কাজে আমরা বিশ্বাস করি মাউসপিকার এই বিতর্কে আজকে ব্যাটম্যানের জয় অবসম্ভাবী। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ ইসমাম তাসনিম দারুণ বক্তব্যের জন্য। আমরা এ পর্যায়ে আহ্বান করছি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির
দ্বিতীয় বক্তা কফিল ইবনে কামালকে, যিনি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেলেন তিনি যে হচ্ছে আয়রন ম্যানের যে পাওয়ার সাপ্লাইয়ের কথা বললেন, যে কীভাবে তার হচ্ছে শক্তি সরবরাহ হবে, এক্ষেত্রে তিনি নিউক্লিয়ার ফিশনের বাইরে যেতে পারছেন না। আমরা বলে গেছি, আমাদের প্রথম বক্তা বলে গেছেন যে আমরা নিউক্লিয়ার ফিশন বা আর্ক রিয়েক্টরের বাইরে বিকল্প একটা সোর্সের মাধ্যমে যদি এই শক্তি সরবরাহ করতে পারি তাহলে হবে। এক্ষেত্রে আমাদের প্রথম বক্তা বলে গেছেন যে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে 0.5 গিগাজুল পর্যন্ত আমরা শক্তি সরবরাহ করতে পারবো। তিনি বললেন যে 0.5 মেগাজুল পর্যন্ত আমরা শক্তি সরবরাহ করবো। তিনি বললেন যে আমাদের 25,000 কিলোজুল শক্তি লাগবে। তো 25,000 মেগাজুল শক্তি লাগবে বললেন। এটি হচ্ছে 25 গিগাজুল শক্তি লাগবে। সেটি হচ্ছে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে আমরা যদি 50টি লিথিয়াম আয়ন ব্যাটারি অথবা হচ্ছে এখন আরও বর্তমানে আরও এর সাথে শক্তিশালী ব্যাটারি বা লিথিয়াম সালফাইড ব্যাটারি বা আরও ব্যাটারি আবিষ্কার হচ্ছে। যেহেতু আমাদের 30 বছর সময় আছে 2050 সাল পর্যন্ত, তো ততদিনে আমরা এই প্রযুক্তি অর্জন করে ফেলতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এরপর যদি আসি যে তাদের অন্যান্য কিলোর ক্ষেত্রে, যে তারা হচ্ছে আমাদের জেট প্যাকের কথা বললেন। তো জেট প্যাকের ক্ষেত্রে যদি আসি, যে জেট প্যাকের ক্ষেত্রে হচ্ছে যে যদি আমরা এটি চলাচল করতে গিয়ে যে তারা বলেন যে এটি সুপারসনিক ক্যাপাবিলিটিতে যাওয়া লাগবে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যে ফেব্রুয়ারি মাসে 2020 সালেই ভিনসেন্ট র্যাফেড তার জেট প্যাক দিয়ে দুবাইতে হচ্ছে 1800 মিটার বা 6000 ফিট পর্যন্ত মাটি থেকে উপরে উঠতে পেরেছেন। এখন বিজ্ঞানীরা বলে থাকেন যে থিওরিটিক্যালি একজন মানুষ 10,000 ফুট পর্যন্ত অথবা 15,000 ফুট পর্যন্ত মাটি থেকে উপরে উঠে সেখানে পর্যন্ত সে মানে প্রাকৃতিকভাবে অক্সিজেনের সাপ্লাই পাবে এবং সে সেখানে শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম হবে। তো আমরা অলরেডি ইতিমধ্যে আমরা 6000 ফিট পর্যন্ত উঠতে সক্ষম হচ্ছি এবং আগামী 10-30 বছর পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে না। তার আগে আমরা আমাদের 15,000 ফিট অথবা 10,000 ফিটের এই সক্ষমতা আমরা ছাড়িয়ে যেতে পারবো। এরপর যদি আসি যে হচ্ছে যে ব্যাটম্যানের যে তার আয়রন ম্যানের যে তার যাওয়ার যে তাদের স্যুটটি রয়েছে, স্যুটটি যাওয়ার ক্ষমতা, তাদের যে চলাচলের ক্ষমতা, এই ক্ষেত্রে হচ্ছে যে বর্তমানে যে হচ্ছে যে গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিতে যে রিচার্ড ব্রাউনিং তার যে জেট স্যুটটি উনি তৈরি করেছেন, এটির মাধ্যমে 2019 সালের নভেম্বর এটি 85 মাইল পার আওয়ার বা কিলোমিটারের ক্ষেত্রে হচ্ছে 136 কিলোমিটার পার আওয়ারে এটি চলাচল করতে পারে। গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ মাত্র 2017 সালে প্রতিষ্ঠা করা হয়। 2017 সালে তারা প্রতিষ্ঠার পরে হচ্ছে তারা 32 মাইল পার আওয়ারে তারা চলাচল করতে সক্ষম হয় এবং মাত্র 2 বছরের মধ্যেই তারা তাদের এই রেকর্ড ভেঙে গত নভেম্বরে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তাদের নতুন রেকর্ড লিখেছে, সেটি হচ্ছে 85 মাইল পার আওয়ারে। তো 2 বছরে যদি হচ্ছে আমরা 2.5 গুণে বেশি সক্ষমতা অর্জন করতে পারি, তবে আগামী 30 বছরের মধ্যে আমরা কতদূর পর্যন্ত সক্ষমতা অর্জন করতে পারবো? হয়তোবা গাড়িগুলোর ক্ষেত্রে গাড়িগুলো যে জেট ইঞ্জিন দ্বারা চালিত যে গাড়িগুলো যেভাবে চলাচল করে 300 মাইল পার আওয়ার বা তার উপরে 350 মাইল পার আওয়ার, আমরা হয়তো আগামী 10 বা 15 বছরের মধ্যে আমরা যে জেট স্যুটগুলো বানাতে পারবো তাও একই সক্ষমতায় চলাচল করতে পারবে। এরপর যদি আসি যে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেন, যে আয়রন ম্যানের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের সহযোগিতা লাগবে। তো আয়রন ম্যানের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে হচ্ছে যে আমাদের কমিকে বা মুভিতে যেটাকে জার্ভিস বলা হয়, আয়রন ম্যান আমরা যদি বর্তমানে যে আয়রন ম্যানের স্যুটটিকে আমরা বলেছি যে দুইভাবে ব্যবহার করা সক্ষম হবে, যে আয়রন ম্যানের স্যুটের ভিতরে কোনো মানুষ থাকতেও পারে অথবা হচ্ছে স্যুটের ভিতরে কোনো মানুষ নাও থাকতে পারে। এক্ষেত্রে আয়রন ম্যানের ক্ষেত্রে যদি স্যুটের ভিতরে কোনো মানুষ না থাকে, তবে সেক্ষেত্রে এটিকে চলাচল করা আরও সহজ হবে, কারণ আয়রন ম্যানের তারা হচ্ছে বেশ কিছু সীমাবদ্ধতা তুলে ধরলেন। আয়রন ম্যানের যে তাপমাত্রার ক্ষেত্রে যে পরিমাণ থার্মোডাইনামিক্সের ল অনুযায়ী যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, এই তাপ হচ্ছে আয়রন ম্যান কীভাবে সহ্য করবে। তারপর হচ্ছে যে বিভিন্ন আয়রন ম্যানের সীমাবদ্ধতা, যদি আয়রন ম্যানের স্যুটের ভিতরে কোনো মানুষ নাই থাকে, তাহলে এসব তাপ নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, কারণ ভিতরে যেহেতু কেউ নাই তখন এসব তাপ পরিবেশে মুক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো মানুষের কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে স্যুটটি খুব সহজে মুভ করতে পারবে। এক্ষেত্রে স্যুটের ভিতরে যখন এটি সহজে মুভ করবে, তখন স্যুটটিকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করবো? স্যুটটিকে আমরা দুইভাবে নিয়ন্ত্রণ করতে পারি। একটি হচ্ছে যে ভয়েস রেকগনিশনের মাধ্যমে, যে আমরা হচ্ছে তাকে কথা মুখের মাধ্যমে অর্ডার দিব, যেটা হচ্ছে আয়রন ম্যান তার মুভিতে করছে এবং সেই অনুযায়ী চলাচল করবে। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে মাইক্রোসফটের কর্টানা বা গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি বা আলেক্সা, এদের ক্ষেত্রে যদি লক্ষ্য করি যে বর্তমানে এদেরকে অর্ডার দেওয়ার মাধ্যমে যে কোনো কিছু করা যায়। গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে, এগুলোর মাধ্যমে আমরা স্মার্ট হোমেও এদের অনেক প্রয়োগ দেখতে পাচ্ছি এবং গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা এখন যদি হচ্ছে জাস্ট ইদানিং 1 বছর আগে গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এখন হচ্ছে যে কোনো ব্যক্তি, আমি যদি আজকে একটি সেলুনে যাবো আমি চুল কাটতে, আমি সেখানে হচ্ছে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে চাই যে আমি ওই সময় আসবো, আমার সময় ঠিক করতে চাই, এক্ষেত্রে আমাকে নিজেকে কল দিয়ে হচ্ছে সময় ঠিক করতে হবে না। আমি যদি গুগল অ্যাসিস্ট্যান্টকে বলে দিই যে তুমি এই সময় আমার সময় ঠিক করো, গুগল অ্যাসিস্ট্যান্ট নিজেই সেলুনে কল দিয়ে সময় ঠিক করে নিতে পারবে। এই পর্যায়ে বর্তমানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে গেছে, গুগল এই পর্যায়ে আমাদের ভয়েস রেকগনিশন ক্যাপাবিলিটি চলে গেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি আসি আয়রন ম্যানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এটা নিয়ে হচ্ছে যে আগামী 30 বছরের মধ্যে এটা আরও অনেক দূর এগিয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমরা সহজে মুখের অর্ডার দিয়ে হচ্ছে আয়রন ম্যানের স্যুটটিকে পরিচালনা করতে পারবো। এরপরে যদি আসি, আমাদের একটা হচ্ছে সাইবারনেটিং হেলমেট। সাইবারনেটিংয়ের হেলমেটের ক্ষেত্রে আমি হচ্ছে আয়রন ম্যানকে আমার কোনো মুখের মধ্যে অর্ডার দেওয়া লাগবে না। সেক্ষেত্রে যখন হচ্ছে আমি আমার হেলমেটটি আমার মাথায় পরিধান করবো, তখন আমি মস্তিষ্কের ভিতরে চিন্তা করবো, সেই অনুযায়ী হচ্ছে আয়রন ম্যান হচ্ছে স্যুটটি হচ্ছে সেই অনুযায়ী পরিচালনা করবে। এক্ষেত্রে আমি যখন স্যুটটি পরবো, যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2 বছর আগে হচ্ছে আমরা যেসব ব্যক্তির হাত নেই, তারা হচ্ছে এই স্যুটটি একটা আর্টিফিশিয়াল হাত লাগানোর মাধ্যমে সে যখন মাথার ভিতর চিন্তা করছে, সে হাত দিয়ে খাচ্ছে, সেই অনুযায়ী হাতটি তাকে
খাবার তুলে দিচ্ছে তার মুখে। এছাড়া আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাথার ভিতরে হচ্ছে একটি মস্তিষ্কের মাধ্যমে আমরা চিন্তা করছি আমরা একটি ড্রোন চালাচ্ছি, সেই অনুযায়ী ফ্লোরিডা ইউনিভার্সিটি 2015 সালে এরকম একটি ড্রোন পরিচালনা করছে, যে ড্রোনটির জন্য কোনো কমান্ড দিতে হয় না, শুধু মাথার ভিতরে আমরা যেভাবে চালাতে যাচ্ছি ড্রোনটি এভাবে চলাচল করছে। এরপরে এসে যখন স্যুটের ভিতরে মানুষ থাকবে, স্যুটের ভিতরে মানুষ থাকবে তখন হচ্ছে তাপমাত্রা যে সমস্যাটা হবে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা সোবারথনেট বা ইউরোথেনেট ইউজ করবো। এটা হচ্ছে ভিতরে যে কাজটা করবে, এটার প্রধান কাজটা হচ্ছে যে তাপমাত্রা উৎপন্ন হবে, তাপমাত্রা যাতে করে ভিতরে আয়রন ম্যানের শরীরে গিয়ে যাতে করে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে, অথবা হচ্ছে যে ফ্রিকশনগুলো উৎপন্ন হবে, যে আয়রন ম্যান যে বিভিন্ন ক্ষেত্রে মুভ করার ক্ষেত্রে যে ফ্রিকশনগুলো, এগুলো নিয়ে এই ক্ষেত্রে এটি কাজ করবে। তো এইসব ক্ষেত্রে থেকে আমরা বলতে পারি যে আয়রন ম্যানের যে আমাদের দ্বিতীয় বক্তা, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আয়রন ম্যানের যেসব সমস্যাগুলো বলে দিলেন, আমরা 2050 সালের মধ্যে আগামী 30 বছর এসব সমস্যা তার আগেই অনেক আগে এগুলো সম্পূর্ণ সবগুলো আমরা সমাধান করে ফেলতে পারবো, এবং কি আয়রন ম্যানের প্রযুক্তি তারা অনেক আগে আমরা অর্জন করে ফেলতে পারবো। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্য। অনেক ধন্যবাদ ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির দ্বিতীয় বক্তা কফিল ইবনে কামালকে। দর্শক, আপনারা দেখছেন সুপার হিরোজ অ্যান্ড সায়েন্স, এই বিশেষ বিতর্কে আয়রন ম্যান আর ব্যাটম্যান এদের ভিতরে কে দ্রুততম সময়ে সুপার পাওয়ার অর্জন করবে সেটি নিয়ে বিতর্ক চলছে। আমি এরপর আহ্বান করছি পক্ষ দল বুয়েট ডিবেটিং ক্লাবের শেষ বক্তা শীর্ষ সংসপ্তককে তার বক্তব্য উপস্থাপনের জন্য। শীর্ষ সংসপ্তক। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমাদের মনে হয় প্রথমে এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার যে বিতর্কটি শুধুমাত্র সম্ভাব্যতা নিয়ে নয়, বিতর্কটি হলো কোনটি অধিকতর সহজে সম্ভব এবং সেই ক্ষেত্রে কোনটির বাস্তবায়ন যোগ্যতা বেশি সেই তুলনায়। আমাদের কাছে মনে হয় যে বিরোধী দল অলরেডি বিতর্ক থেকে বের হয়ে গিয়েছে, কেননা তারা শুধুমাত্র একটি জায়গায় কথা বলেছে যে আজকে আয়রন ম্যানকে তৈরি করা সম্ভব কিনা, কিন্তু বিতর্কের যে তুলনার জায়গাটি অর্থাৎ আয়রন ম্যান এবং ব্যাটম্যানের মধ্যে কোনটিকে তৈরি করা অধিকতর বেশি সম্ভব এবং কোনটির বাস্তবায়ন যোগ্যতা দ্রুততর সময় হবে, সেক্ষেত্রে তাদের কোনো আলাপ নেই। এবং সেই ক্ষেত্রে ব্যাটম্যান কেন অসম্ভব সেটি নিয়ে তারা শুধুমাত্র একবারই বলেছেন যে ব্যাটম্যান একজন ডিটেকটিভ, ব্যাটম্যান একজন মার্শাল আর্টিস্ট এবং অনেক নলেজ তার রয়েছে। বিষয়টি হচ্ছে গিয়ে ব্যাটম্যানের ক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে রিসোর্সও পেয়েছেন, এবং একজন ব্যক্তি যদি সেটি নাও পারে সেক্ষেত্রে হয়তো আপনি তাকে হ্যাকিংয়ের ক্ষেত্রে এক্সট্রা ইন্টেলিজেন্স দিতে পারেন, হয়তো আপনি তাকে ইঞ্জিনিয়ারিং কাজগুলো অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন যদি আপনার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ থাকে, যেটি আমরা দেখেছি আয়রন ম্যানের ক্ষেত্রেও সে করতে, যেটি কিনা সে স্টার কোম্পানির মাধ্যমে করে থাকে, তাই না? কিন্তু বিতর্কের যে জায়গাটি মূল কথা সেটি হচ্ছে কি কেন ব্যাটম্যানটি সম্ভব নয় এবং আয়রন ম্যান অধিকতর বেশি সম্ভব, সেটি তারা একদমই বললেন না। তারা শুধু বলেন কোন কোন জায়গায় আয়রন ম্যান সম্ভব, যেটি কিনা আমরা প্রথমেই স্বীকার করে নিয়েছিলাম। তাহলে এবার আমরা তুলনামূলক পর্যায়ে একে একে দেখব কেন প্রত্যেকটি ক্ষেত্রে আসলে ব্যাটম্যানের সম্ভাব্যতা অনেক বেশি। প্রথমেই আসি সার্বিক বর্মের কথাটি। বর্মে এই পর্যন্ত তারা আমাদেরকে যেটি দেখাতে সক্ষম হয়েছেন সেটি হচ্ছে গিয়ে একটি গ্র্যাভিটি ইন্ডাস্ট্রির মাধ্যমে এটি তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং সেক্ষেত্রে কিছুটা সফলতা আমরা পেয়েছি, যেটি কিনা উড়তেও পেরেছিল। সমস্যাটি হচ্ছে গিয়ে সেটি শুধুমাত্র 10 সেকেন্ডের জন্য উড়েছিল এবং আমরা দেখেছি সেই জেট প্যাকগুলো ব্যবহার করে একজন সাধারণ মানুষ আসলে অনেক সহজতর উপায়ে উঠতে পারে। কেননা সেক্ষেত্রে আপনার ফ্লেক্সিবিলিটি দরকার, আপনার হাত পা এবং বিভিন্ন অঙ্গ নাড়ানো দরকার, এবং এই উঠতে পারাটি আয়রন ম্যানের একটি বিশেষ ক্ষমতা। যদি আপনি হাত পা নাড়াতে না পারেন তাহলে আপনি সহজে উঠতে পারবেন, এবং সেটি সম্ভবপর হয় না সেই স্যুটটির যেই ঘর্ষণ বা ফ্রিকশনের সমস্যাটি রয়েছে তার কারণে। কেননা 466 জয়েন্টে প্রচুর পরিমাণ ফ্রিকশন হয় এবং আপনি হাত পা যদি নাড়াতে চান সেক্ষেত্রে আপনার জন্য অধিকতর কঠিন হয়। আপনার দরকার ফ্লেক্সিবিলিটি, এবং যেটি আমরা আপনাকে প্রথমেই দেখেছি শুধুমাত্র ব্যাটম্যানের স্যুটই দেয়। কিন্তু দ্বিতীয়ত ব্যাটম্যানের স্যুটে কোনো ধরনের এনার্জি সাপ্লাই করার সমস্যাই নেই, অর্থাৎ তারা যদি কোনোভাবে ধরেও নেই যে ব্যাটারি দিয়ে এনার্জিগুলো সাপ্লাই করতে পারছেন, তারপরেও আমরা মনে করি ব্যাটম্যানের সেটি অধিকতর সহজভাবে সম্ভব, কেননা ব্যাটারি সাপ্লাই দিতে হয় না। কিন্তু তারপর আপনার মাথায় রাখতে হবে যেই উদাহরণটি তারা দিলেন, অর্থাৎ আমরা মিলিটারিতে অলরেডি ব্যবহার করছি, সেটির যেই আয়তনটি রয়েছে ব্যাটারিটির সেটি কিন্তু অনেক বড়, যা একজন ব্যক্তিকে ক্যারি করতে হয়, এবং তারপরেও দেখা যায় সে শুধুমাত্র 8 ঘন্টা পর্যন্ত সেটি চালাতে পারে। আয়রন ম্যান এমন একজন মানুষ যার কিনা এর চেয়ে অনেক বেশি পরিমাণে শক্তির প্রয়োজন, কেননা আয়রন ম্যানকে উড়তে হবে, আয়রন ম্যানকে বাইরে যেতে হবে। সেই ক্ষেত্রে মানুষ স্পিকার সেই এনার্জি সাপ্লাইটা কতক্ষণ টিকে থাকবে এবং কতক্ষণ চলবে সেটি নিশ্চিত না। কিন্তু পাশাপাশি তারা বললেন আমরা চাইলে কুলিংও করতে পারি। সমস্যাটি হচ্ছে এই কুলিংয়ের জন্য আপনার দরকার নাইট্রোজেন কুলিং ব্যবস্থা, যেটির কিনা আয়তন অনেক বড়। একজন মানুষের শরীরে সেটি ফিট করা হবে কিভাবে সেটি পরিষ্কার না। অর্থাৎ প্রথম ক্ষেত্রেই আমরা বর্মের বিষয়টিতে জিতে যাই। এবার আসি সহযোগী উপকরণগুলোর ক্ষেত্রে। তারা বলেছিলেন যে একটি তো আয়রন ম্যান স্যুট আসলে বানানো হয়েছে। আপনি ইউটিউবে গেলেই দেখবেন প্রচুর মানুষ যারা ফ্যান রয়েছেন ব্যাটম্যানের, তারা ব্যাটম্যানের ব্যাট পড, ব্যাট উইং এবং এমনকি ব্যাটম্যানের যেই গাড়িটি রয়েছে সেটিও ব্যবহার করেছে এবং সেটি রাস্তায়ও চলে দেখিয়েছে যে সেটি সম্ভাব্যতা রয়েছে। কিন্তু মানুষ যে আয়রন ম্যান স্যুটগুলো দেখিয়েছি আমরা, সেই গিয়ারগুলো কিন্তু এখনও আমরা বাইরে চলতে দেখিনি। পাশাপাশি যে আয় ক্রিয়া
রিঅ্যাক্টরটির কথা বললাম সেটির সাইজ এখনও আমরা দেখছি একটি মাইক্রো বা একটি বড়সড় ট্রাকের সাইজে, যেটিকে কিভাবে কমিয়ে নিতে পারবো আমরা সেই ক্ষেত্রেও আমরা কোনো সম্ভাব্যতা দেখিনি, যে কারণে আমরা মনে করি অবশ্যই এই ক্ষেত্রে ব্যাটম্যানের সম্ভাব্যতা বেশি রয়েছে। কিন্তু পাশাপাশি ব্যাটম্যানের যদি আপনি অস্ত্রগুলো চিন্তা করেন, ব্যাটম্যান একটি সাধারণ বুমার্যাং ইউজ করে, যেটি সে বিভিন্ন ধরনের কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করে। আমরা অলরেডি দেখেছি বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোল মানুষ ব্যবহার করতে। ব্যাটম্যান একটি সামান্য স্প্রে গান বা ডিস্ট্রয়ার ব্যবহার করে, যার মাধ্যমে সে এক্সপ্লোশন তৈরি করে, কিংবা সে ছোট ছোট গ্রেনেড দিয়ে হামলা করে। এগুলো অধিকতর সহজ এবং এগুলো একজন মানুষ সাথে চাইলেই ক্যারি করতে পারে। সমস্যাটি হচ্ছে আপনি যখন লেজার গানের কথা বলছেন, লেজার আমরা জানি যে একটি নির্দিষ্ট দূরত্বেই শুধুমাত্র ফোকাস করতে পারে। সেটিকে আপনি কিভাবে সর্ব জায়গায় ব্যবহার করবেন সেটি নিশ্চিত না, এবং সেটিকে আপনি কিভাবে ঠান্ডা রাখবেন যাতে আপনার হাত বা আপনার শরীরের অন্যান্য অঙ্গ না পুড়ে যায় সেটি নিশ্চিত না। পাশাপাশি আপনার মাথায় রাখতে হবে, আপনি যখন লং রেঞ্জ ক্যানন ফায়ার করবেন, আমরা কিন্তু বন্দুক ফায়ার করলে সেটি একটি পশ্চাৎবেগ দেয়, যার কারণে আমাদের নিজেদের সেফটির জন্য বিভিন্ন মেজারমেন্ট করতে হয়। একটি বড় ক্যানন শ্যুট করার পর আপনার হাত যেন শরীর থেকে ছিটকে না যায়, সেটি কিভাবে আপনার হাতে আটকে থাকবে সেটির কোনো নিশ্চয়তা তাদেরকে ইচ্ছে নেই। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আপনাকে এটিও দেখালাম যে আর্টিলারি বা যেসব অস্ত্রশস্ত্রের বিষয়টি রয়েছে সেখানেও ব্যাটম্যান অনেক বেশি এগিয়ে। ফাইনালি আমরা যদি আসি একজন মানুষ বেঁচে থাকবে কিনা, আমরা প্রথমেই দেখিয়েছি যে আয়রন ম্যানের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে রেডিও অ্যাক্টিভিটি তৈরি হবে, যেটি কিনা মানুষের দেহের ক্যান্সার তৈরি করতে পারে এবং আপনি লং টাইমে এটি ব্যবহার করতে পারেন না। কিন্তু দ্বিতীয়ত আমরা দেখিয়েছি কেন আর্ক রিঅ্যাক্টর বা এই ধরনের ব্যাটারির সাথে নিলে অতিরিক্ত তাপ উৎপাদনের কারণে মরে যেতে পারেন, এবং যে পরিমাণ ওজন আপনার সাথে নিতে হবে সেটি আপনি কন্ট্রোল করতে পারবেন না, এবং যখন আপনি উড়বেন সেটি আপনার পায়ের উপর যে চাপটি প্রয়োগ করবে সেটি কেন আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। তার বিপরীতে আমরা দেখেছি ব্যাটম্যানের, যে কারণে স্পষ্টতই আমরা মনে করি সম্ভাব্যতার দিক দিয়ে এবং দ্রুততার দিক দিয়ে ব্যাটম্যানকে বাস্তবায়ন করে আয়রন ম্যানকে বাস্তবায়ন করার চেয়ে অনেক বেশি সহজতর। ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। অনেক ধন্যবাদ শীর্ষ সংসপ্তক। আমরা বিতর্কের শেষ পর্যায়ে গঠনমূলক পর্বের শেষ বক্তা ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির দলনেতা তারিকুল ইসলাম তুহিনকে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, লক্ষ্য করে দেখুন, আজকে পক্ষ দলের প্রথম বক্তা আজকে আয়রন ম্যান 2050 সালের মধ্যে তৈরি করা সম্ভব কিনা এর জন্য তিনি আমাদের কাছে কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তার মধ্যে তিনি উল্লেখ করেছিলেন যে আয়রন ম্যানের এক্সটার্নাল আর্মর তৈরির কথা, সুপারসনিক ফ্লাইট ক্যাপাবিলিটির কথা, হোভারিং ক্যাপাবিলিটির কথা এবং উইপেন ডিকয় ফ্লেয়ারের কথা। ইতিমধ্যে আমার দলের দুইজন বক্তা তারা এসে এক্সটার্নাল আর্মরের ব্যাপারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে, সুপারসনিক ফ্লাইট ক্যাপাবিলিটির ব্যাপারে এবং হোভারিং ক্যাপাবিলিটির ব্যাপারে যথেষ্ট ব্যাখ্যা দিয়ে গেছেন। শুধুমাত্র একটি জিনিস বাকি রয়েছে, সেটি হচ্ছে উইপেন ডিকয় ফ্লেয়ার। আমরা যদি এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার করতে পারি তাহলেই কিন্তু আজকে তাদেরকে মেনে নিতে হবে যে 2050 সালের মধ্যে ব্যাটম্যান অপেক্ষা আয়রন ম্যান তৈরি করা সহজতর এবং এটি অনেক বেশি সম্ভব। মাননীয় সভাপতি, এবার লক্ষ্য করে দেখুন, আজকে আয়রন ম্যান যে গান্টলেটস বা রিপালসার ব্যবহার করছে সেটি নিয়ে আমরা আলোকপাত করছি। কমিক বা মুভিতে আমরা যে রিপালসারটি দেখেছিলাম সেটি তৈরি করতে গেলে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দরকার, কিন্তু বর্তমানে যেহেতু আমাদের দ্বারা খুব অল্প পরিসরে বা খুব ক্ষুদ্র পরিসরে এই পাওয়ার প্ল্যান্টটি তৈরি করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমরা একটা অল্টারনেটিভ সিস্টেমের দিকে আলোকপাত করতে পারি। সেটি হলো কি, ফোটন বিম জেনারেটর, এবং ইতিমধ্যে হ্যাকিস্মিথ ইন্ডাস্ট্রি এটি তৈরি করে ফেলেছে এবং এর মাধ্যমে কংক্রিটের দেয়ালকে পর্যন্ত তারা ধসে দিতে সক্ষম হয়েছে। মাননীয় সভাপতি, এবার লক্ষ্য করে দেখুন, তারা বলতে পারে যে আয়রন ম্যান যত দ্রুত তার সুইটটি পড়তে পারে, এটি কি আসলে সম্ভব? হ্যাঁ মাননীয় সভাপতি, ইতিমধ্যে অ্যানিমেটনিক সুইট গভার স্ট্রিম ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি তারা তৈরি করে ফেলতে পেরেছে, যেটি শুধুমাত্র 15 সেকেন্ড সময়ের মধ্যে এই সুইটটিকে পরে ফেলা সম্ভব। দ্বিতীয়ত লক্ষ্য করে দেখুন, সাইবারনেটিক হেলমেটের কথা আমরা বলে গিয়েছিলাম। তৃতীয়ত ডিজিটাল হুডের কথা আমরা বলতে পারি, যে ডিজিটাল হুডে আমরা দেখি যে আয়রন ম্যান তার চোখের সামনে ডিসপ্লেতে দেখায় তার ফ্লাইটের কন্ডিশন কী আছে, তার ফুয়েল কনজামশন কী পরিমাণে আছে, সে কত স্পিডে সে যাচ্ছে, তার সামনে কী আছে। তো এই ডিজিটাল হুডও কিন্তু ইতিমধ্যে হ্যাকিস্মিথ ইন্ডাস্ট্রি তারা তৈরি করে ফেলতে পেরেছে। এখন মাননীয় সভাপতি, লক্ষ্য করে দেখুন, আজকে আয়রন ম্যানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটি হচ্ছে প্লাজমা কাটার। এখন এই হ্যাকিস্মিথ ইন্ডাস্ট্রি 1 ইঞ্চি পুরো স্টিলের একটি লেয়ারকে তারা কেটে ফেলতে সক্ষম হচ্ছে শুধুমাত্র এই প্লাজমা কাটার ব্যবহারের মাধ্যমে। আজকে তারা হোভারিংয়ের ব্যাপারে বলে যাচ্ছেন যে আসলে আয়রন ম্যানের ফ্লাইং ক্যাপাবিলিটি কীভাবে ইনক্রিজ করা যায় এবং লম্বা সময় সে কীভাবে ফ্লাই করতে পারে। এক্ষেত্রে আমরা বলতে পারি ম্যাগনেটিক লেভিয়েশন যে টেকনোলজিটি রয়েছে, অর্থাৎ দুটি চুম্বক ক্ষেত্রের মধ্যে একজন মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের ব্যাপারে, এটি কিন্তু অত্যন্ত
ফলপ্রসূভাবে আগাচ্ছে। ইতিমধ্যে আমরা জেট থ্রাস্টের কথা বলেছি, যেটি 1984 সালের সামার অলিম্পিকে দেখানো হয়েছিল। একজন মানুষ 20 সেকেন্ড সময় পর্যন্ত তিনি উড়েছিলেন, সেটি অনেক আগে 1984 সালে হয়েছে। আর আজকে 2020 সালে দাঁড়িয়ে, এবং আগামী 30 বছর পরে 2050 সালে এই টেকনোলজি আরও অনেক বেশি ইমপ্রুভ করবে নিঃসন্দেহে। মাননীয় সভাপতি, আজকে আমরা দৃষ্টান্ত হিসেবে বলে যেতে পারি ট্যালোস প্রজেক্টের কথা, যেটা ইউএস আর্মি MIT ইউনিভার্সিটির আন্ডারে ডেভেলপ করার চেষ্টা করছে। আজকে আমরা বলে যেতে পারি হল প্রজেক্টের কথা, যার অর্থ হচ্ছে হাইব্রিড অ্যাসিস্টিভ লিম্ফ টেকনোলজি, যেটা জাপান করে যাচ্ছে। আসলে এই ব্যাপারগুলো কিন্তু আসলে আয়রন ম্যান সুইটের মধ্যে যেই টেকনোলজিগুলো বা আয়রন ম্যান যে টেকনোলজিগুলো ব্যবহার করছে, এই টেকনোলজিগুলোকে কিন্তু তারা সমৃদ্ধ করার চেষ্টা করছে, এবং বর্তমানে তারা এগুলোকে মানুষের সামনে জনসম্মুখে প্রদর্শন করতে সক্ষম হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি 2050 সালের আগেই আমরা আয়রন ম্যানের যেই ক্যাপাবিলিটিগুলো রয়েছে আমরা তার সিংহভাগই অর্জন করতে সক্ষম হব। এবং ব্যাটম্যান কেন আসলে 2050 সালের মধ্যে তৈরি করা সম্ভব হবে না বা সহজতর হবে না, সেই ব্যাপারে লক্ষ্য করুন। প্রথমত হচ্ছে মাননীয় সভাপতি, দেখুন ব্যাটম্যানের গ্লাইডিং রেশিও হতে হবে 7.5। সে যদি ভালো করে এক জায়গা থেকে আরেক জায়গায় তার পাখাকে ব্যবহার করে সামনে যেতে চায় বা অগ্রসর হতে চায়, তো 7.5 গ্লাইডিং রেশিও হলো মানে কি, আপনি 1 ফিট যদি নিচে নামেন, তার মানে আপনাকে ওই 1 ফিট নিচে নামার সময়ের মধ্যে 7.5 ফিট আনুভূমিক দিকে যেতে হবে। এই শক্তি অর্জন করা বা এই গ্লাইডিং ক্যাপাসিটি কখনোই আসলে একজন মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয়। দ্বিতীয়ত লক্ষ্য করে দেখুন, ব্যাটম্যানের গ্লাইডের যে দৈর্ঘ্য হতে হবে সেটি হতে হবে 5.6 মিটার বা 18.4 ফিট। এই 18.4 ফিটের একটি গ্লাইডকে একজন মানুষ 6.2 ফিটও যদি তার উচ্চতা হয়, সে কিন্তু এটিকে কন্ট্রোল করতে পারবে না। সুতরাং এই ব্যাপারটি কিন্তু আসলে তারা সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন। মাননীয় সভাপতি, আরেকটি ব্যাপার হচ্ছে ব্যাটম্যান যে হাই এক্সপ্লোসিভ জেল ইউজ করেছিল, সেই হাই এক্সপ্লোসিভ জেল অত্যন্ত ক্ষতিকারক এবং বিস্ফোরক একটি পদার্থ, যেটি কিন্তু শুধুমাত্র সুনিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে, যেটি কিন্তু একজন মানুষের পক্ষে করা সম্ভব নয়। সুতরাং এক্ষেত্রে কিন্তু তারা ব্যর্থ। মাননীয় সভাপতি, আজকে ইউনিভার্সিটি অফ ওরেগন তারা মানুষের ব্রেইনের কর্মক্ষমতা পরীক্ষা করে বলেছে যে একজন মানুষ সর্বোচ্চ 4টি চিন্তা একসাথে মাথায় করতে পারে বা 4 দিক সামাল দিতে পারে, কিন্তু ব্যাটম্যানকে কিন্তু আমরা দেখেছি সে 10-15 বা একাধিক 10-15 বা এর চেয়ে বেশি সংখ্যক জিনিসকে সে একসাথে সামাল দিচ্ছে। তো এখানে কিন্তু একটা হিউম্যান ক্যাপাবিলিটির ব্যাপার রয়েছে, যেটি কিন্তু তারা সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা বলতে পারি যে আসলে ব্যাটম্যানকে তৈরি করা 2050 সালের মধ্যে, যেটা হিউম্যান ক্যাপাবিলিটির বাইরে, কিন্তু আয়রন ম্যান তৈরি করা যেহেতু টেকনোলজি বেসড এবং AI বেসড, সেটি কিন্তু হিউম্যান টেকনোলজির মাধ্যমে করা সম্ভব। সুতরাং আমরা বলতে পারি যে ব্যাটম্যানের চেয়ে আয়রন ম্যান তৈরি করা অনেক বেশি সহজতর হবে নিকট ভবিষ্যতে। ধন্যবাদ মাননীয় সভাপতি। অনেক ধন্যবাদ তারিকুল ইসলাম তুহিন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে গঠনমূলক পর্বের যে বিতর্ক সেটি শেষ হলো। আপনারা দেখছেন ভিন্নধর্মী বিতর্ক আয়োজন সুপার হিরোজ অ্যান্ড সায়েন্স। এ পর্যায়ে যুক্তি খণ্ডন, তার জন্য নির্ধারিত সময় 3 মিনিট। আমি প্রথমে আহ্বান করছি পক্ষ দল বুয়েট ডিবেটিং ক্লাবের পক্ষে যুক্তি খণ্ডন করতে শীর্ষ সংসপ্তক। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের বিতর্কের দ্বিমুখিতাটি লক্ষ্য করুন। তারা যখনই আয়রন ম্যান কেন সম্ভাব্য এবং কেন 2050 সালের মধ্যে আমরা সেটি পারবো বলতে যান, তখনই তারা বলেন কোথায় কোথায় আমরা এর কাছাকাছি গিয়েছি, কি কি অল্টারনেট দিয়ে যদি আমরা এক্স্যাক্টলি ব্যাটম্যানও না এক্স্যাক্টলি আয়রন ম্যান নাও তৈরি করতে পারি, তাও কি কি অন্যান্য বিষয় ব্যবহার করে কাছাকাছি যেতে পারি। যদি আমরা একটি নিউক্লিয় চুল্লি একজন মানুষের মাঝে না বসাতে পারি, অন্য কীভাবে আমরা তাকে এনার্জি সাপ্লাই করতে পারি। কিন্তু যেই মুহূর্তে ব্যাটম্যানের কথা আসে, তখন কেন যেন তাদের মনে হয় হিউম্যান আইকিউ একদম 192 হতে হবে, হাইটটা একদম 6 ফুট 2 ইঞ্চি হতে হবে, এর একটু কম বেশি হলেও যেন ব্যাটম্যান হওয়া যাবে না মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় সভাপতি, অর্থাৎ আপনার বুঝতে হবে যে বিতর্কে আপনার কখনোই এক্স্যাক্টলি কাউকে তৈরি করার বিষয় নয়, আপনি যতটা কাছাকাছি যেতে পারবেন সেটাই সম্ভব। আপনি যদি একদম পারফেক্ট হিউম্যান যে মার্শাল আর্টসও পারে, হ্যাকিংও পারে, ইঞ্জিনিয়ারিংও পারে তৈরি করতে না সক্ষম হন, তার মানে এই না আপনি ব্যাটম্যান তৈরি করতে পারছেন না। কেননা ওই দুর্বলতাগুলো আপনি হয়তো অন্যান্য কোনো প্রযুক্তির সাহায্যে, অন্যান্য কোনো মানুষের সাহায্যে পূরণ করতেই পারেন। বিতর্কে তাদের স্পষ্টত তুলনা করতে হতো কেন আয়রন ম্যানকে বেশি সহজে তৈরি করা যাবে সুপার ব্যাটম্যানের চাইতে, কিন্তু তারা সেটি করলেন না। বরঞ্চ তারা বারবার এটিই দেখিয়ে গেলেন কেননা আয়রন ম্যান কী কারণে আয়রন ম্যান তৈরি করা অনেক বেশি কঠিন, কেননা তারা বারবার বলছেন যে এক্স্যাক্টলি আমরা করতে পারবো না, আমাদের হয়তো এই চেঞ্জগুলো করতে হবে। এবার তাহলে আমরা তুলনায় আসি, তারা কী কী জিনিস দেখিয়েছেন যেগুলো ব্যাটম্যানের ক্ষেত্রে সম্ভব না, কেন সেগুলো সম্ভব
সম্ভব এবং কেন আয়রন ম্যানের ক্ষেত্রে সেগুলো অনেক বেশি কঠিন। তাদের প্রথম কথা হলো যে ব্যাটম্যানের গ্লাইডিংয়ে যদি উঠতে হয় তাহলে 6.5 অ্যাঙ্গেল থাকা লাগে, তাতে সে অনেক দূরে উঠতে পারে। হয়তো আমরা কিছুটা কম দূরে উঠবো, হয়তো আমরা সেই এক্স্যাক্ট অ্যাঙ্গেল না পেলে কিছুটা কম দূরত্ব অতিক্রম করব, কিন্তু তারপরও সেটি আসলে তাদের যে বিপরীত ওয়ার্ল্ড রয়েছে তার থেকে সহজতর, কেননা তাদের ওয়ার্ল্ডে আয়রন ম্যান যেখানে ঘন্টায় পর ঘন্টা উড়ার কথা তার বিপরীতে হয়তো মাত্র 10 সেকেন্ড উঠতে পারে। সেই দিক থেকে বিবেচনায় আমরা মনে করি কি সামান্য কোণের পার্থক্য খুবই কম। হাই এক্সপ্লোসিভ জেল আপনি অলরেডি বিভিন্ন বিস্ফোরণের ক্ষেত্রে ব্যবহার করেন এক্সপার্টের সাহায্যে। আমরা মনে করি একজন ব্যাটম্যানকে আপনি সেরকম এক্সপার্ট করতে পারেন। আমরা মনে করি ব্যাটম্যানের যদি 1 সেকেন্ডে 12টির সিদ্ধান্ত না নিতে পারে, সেটি নির্দিষ্ট করার জন্য তার ওরাকল এবং আলফ্রেডের মতন সহযোগী এবং আলফ্রেডের মতন মানুষ অলরেডি যে কমিক বুক সেখানেই রয়েছে। আপনি এরকম আরও হিউম্যান অ্যাসিস্ট্যান্স দিতেই পারেন, কিন্তু আয়রন ম্যানকে যে এআইটি দেওয়ার দরকার সেটির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে কি এত ক্ষমতাধর এআই হলে সেই এআই আসলে ভালো থাকবে এবং মানবতার পক্ষে কাজ করবে সেটিরই কোনো নিশ্চয়তা নেই, যেটি আমরা দেখেছি আলট্রনের ক্ষেত্রে যেই এআইটি খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ত যদি সেই এআইটি তৈরি সম্ভবও হয়, সেই এআই কিভাবে মানুষের স্প্লিট সেকেন্ড ডিসিশনগুলো নিবে, যেই গুগল সার্চ আমি কি যাচ্ছি এক্স্যাক্টলি এখনও সেটাই বুঝে না, কিভাবে তার পক্ষে স্প্লিট সেকেন্ড ডিসিশনগুলো নেওয়া সম্ভব সেটি পরিষ্কার নয়। কিন্তু দ্বিতীয়ত আমরা অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে আপনাকে দেখিয়েছিলামই কেন একটি লেজার বিম তৈরি করা তার চাইতে অনেক বেশি সহজ আমাদের হ্যান্ড গ্রেনেড তৈরি করা এবং ব্যবহারও উপযোগী, এবং ফাইনালি আর্ক রিঅ্যাক্টরের মতো বিশাল যেই প্রযুক্তিগুলো সেইগুলো তৈরি করা এবং একজন মানুষের সেট আপ করা এবং একটি আয়রন বর্ম তৈরি করা অনেক বেশি কঠিনতর কেন সেটিও আমরা দেখেছি। আমরা মনে করি তার তুলনায় ব্যাটম্যানের যে সামান্য ব্যাট স্যুটটি রয়েছে যেখানে আমরা ফ্লেক্সিবল আর্মার ইউজ করছি সেটি তৈরি করা এবং ব্যবহার করা অনেক বেশি সহজতর। বিতর্কটি স্পষ্টতই পক্ষ দলে যাবে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ শীর্ষ সংসপ্তক। এ পর্যায়ে আমরা যুক্তি খণ্ডন শুনব। বিপক্ষ দলের পক্ষে, বিপক্ষ দল ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির পক্ষে আব্দুল হাদী নাহিদকে অনুরোধ করছি তার যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য উপস্থাপনের জন্য। সময় 3 মিনিট। মাননীয় সভাপতি, ধন্যবাদ পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের বিতর্ক শুনে মনে হচ্ছে যে ব্যাটম্যানের টেকনোলজিগুলো যদি আজকে পৃথিবীতে যত মার্শাল আর্টের এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে দেয় তাইলে তারা সবাই সুপার পাওয়ার হয়ে যাবেন। আজকে আমার কাছে নিউক্লিয়ার বোমার একটা সুইচ থাকলো, আমি জানি না কিভাবে সুইচটা ইউটিলাইজ করতে হয়, তখন আমি ক্লেম করতে পারি না যে আমার কাছে সুপার পাওয়ারটি আছে। আজকে আমার কাছে ইকুইপমেন্টগুলো আছে, ইকুইপমেন্টগুলো দিয়ে আজকে ব্যাটম্যানের সেই বিলাসিতা করার সুযোগ নেই যে আজকে আমি এক্সপার্ট না হয়ে অন্যের উপর ডমিনেন্স না করলে আমি জিতে যাব। আজকে সেই সুপার পাওয়ার কেননা তার ডমিনেন্স করার ক্যাপাবিলিটিটা আছে অন্যের উপর, এই জন্যই আজকে ব্যাটম্যান সুপার পাওয়ার। আজকে আয়রন ম্যান সুপার পাওয়ার কেননা আয়রন ম্যানের অপরাধীদের উপর ডমিনেন্স করার পাওয়ার আছে বলেই আজকে আয়রন ম্যান সুপার পাওয়ার। আজকে তারা যে হিউম্যান ফ্যাক্টরগুলোকে পুরোপুরি নালিফাই করে দিয়ে বিতর্কটি করার চেষ্টা করলেন। আজকে আমরা কমিকে বা মুভিতে দেখি 50 তলের উপর থেকে গ্র্যাপলিং হুকে ব্যাটম্যান লাফ দেয়। রিয়েলিটি কি বলে মাননীয় সভাপতি? আজকে যদি একজন ওখান থেকে লাফ দেয় তার পায়ের উপর 46,000 নিউটন ফোর্স হচ্ছে তাকে পিছন দিকে পুশ করবে, যার ফলে পাটা ছিঁড়ে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। একটি কংক্রিটের দেয়াল ভাঙতে লাগে হচ্ছে 10,000 নিউটন ফোর্স। এটাকে তারা আসলে কিভাবে জাস্টিফাই করবেন? আজকে তারা ব্যাটম্যানের গ্লাইডিং পাওয়ার নিয়ে কোনো কথা তারা বলে গেলেন না মাননীয় সভাপতি। তাদের কথা হচ্ছে আজকে যখন তারা দেখলেন যে তারা আসলে ব্যাটম্যানের যে জায়গায় অসম্ভাব্যতা, তারা তখন বললেন তাহলে ব্যাটম্যান একজন অ্যাসিস্ট্যান্ট নিবে, তাহলে ব্যাটম্যান কাজ করবে। কিন্তু মাননীয় সভাপতি, সুপার পাওয়ার তো এইটা না। আজকে যদি সুপার পাওয়ার এরকম হতো 5 জনকে মিলে বসে 5 জন মিলে তাদের নলেজকে একসাথে দিয়ে 5 জন মিলে কাজ করলো, তাহলে মাননীয় সভাপতি এটা সুপার পাওয়ার হয় না। আজকে সুপার পাওয়ার আমরা ব্যাটম্যান বলছি কেননা একটা ব্যাটম্যানের মধ্যে আমি আসলে সব গুণ দেখতে চাই। আজকে আমি আয়রন ম্যান বলছি কেননা একটা স্যুটের মাধ্যমে আমি আজকে সবগুলো কাজ করতে চাই। এটা হচ্ছে সুপার পাওয়ারের লক্ষ্য। কিন্তু আজকে তারা সুপার পাওয়ারের জায়গা থেকে চলে গেলেন মাননীয় সভাপতি। আজকে তারা হচ্ছে সুপার পাওয়ার আয়রন ম্যান স্যুটের ভিতরে একজন তাপে পুড়ে যাবেন কিনা, রেডিও অ্যাক্টিভিটি হবেন কিনা। মাননীয় সভাপতি, আমরা বলেছি তারা আসলে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, আর্ক রিঅ্যাক্টরের মধ্যে পড়ে আছেন। আমরা অল্টারনেটিভ সোর্স দেখালাম, তারা বললেন তাপে পুড়ে যাবে। আজকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি বলছে? যখন 3টা বস্তু তাপীয় সাম্য অবস্থায় থাকবে তখনই আসলে একটা বস্তুর যদি তাপ বেশি হয় তখন আরেকটা বস্তু পুড়তে পারে। আমরা বললাম সবার্থেন আছে, তারা আসলে মানতেই চাচ্ছেন এই জায়গাটির কথা। মাননীয় সভাপতি, তারা আজকে বলছেন যে 400 PSI পর্যন্ত একটা মানুষ চাপ নিতে পারে। মাননীয় সভাপতি, আজকে আয়রন ম্যানের স্যুটটি আছে হচ্ছে 25,000 PSI বা তার বেশি চাপ সহন করার ক্ষমতা রয়েছে মাননীয় সভাপতি। ব্যাটম্যান স্যুটের তো তারা আসলে এরকম কোনো ব্যাপার দেখিয়ে দিয়ে যাননি মাননীয় সভাপতি। অর্থাৎ আজকে পক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে বলছেন আয়রন ম্যানের অর্জনগুলো বা আয়রন ম্যানের যে গ্যাজেটগুলো সেগুলো আসলে কখনোই অর্জন সম্ভব না। যখন আমরা দেখিয়ে দিয়ে গেলাম সম্ভব, তখন তৃতীয় বক্তা এসে বললেন না, ব্যাটম্যান আসলে অর্জন করা সহজ হবে। তিনি লাস্টে আজকে উদাহরণ দিলেন হ্যান্ড গ্রেনেড এবং হচ্ছে
ব্যাটম্যানের যে গানলেট ছিল সেটির কথা দিলেন। মাননীয় সভাপতি, হ্যান্ড গ্রেনেড পেয়ে আমি যদি সুপার পাওয়ারের অর্জন হয়ে যেতাম অন্যগুলো ক্যাপাবিলিটি ছাড়া, তাহলে আজকে রাস্তায় রাস্তায় সুপার পাওয়ারের অধিকারী মানুষ থাকতো, কিন্তু আমরা আসলে এটা পাচ্ছি না। তাই মাননীয় সভাপতি, সার্বিক দিক বিবেচনায় যদি করি, তাদের যে 3টি প্যারামিটার ছিল, মানুষের সর্বোচ্চ সক্ষমতাতেই তারা আসলে পিছিয়ে গেছেন। আজকে স্প্লিট সেকেন্ড ডিসিশনের কথা বললেন। একটা মানুষের ব্রেন একসাথে 4টা জিনিসের বেশি, সর্বোচ্চ 4টা জিনিসের বেশি থিঙ্ক করতে পারে না, কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে আসলে 4 দিক বিবেচনা করে অনেকগুলো ডিসিশন আসলে এক মোমেন্টে নিতে পারে। তাই আজকে ব্যাটম্যানের যে সক্ষমতাটা সেটা আসলে বায়োলজিক্যালি সম্ভব না বিধায় আমরা আসলে বলছি ব্যাটম্যান অপেক্ষা আয়রন ম্যানের সুপার পাওয়ার অর্জন সহজতর। তাই মাননীয় সভাপতি, আসলে আমরা বিশ্বাস করি যে আয়রন ম্যানের সুপার পাওয়ার অর্জন 2050 সালের মধ্যে ব্যাটম্যান অপেক্ষা সহজতর হবে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আব্দুল হাদী নাহিদ ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির পক্ষে যুক্তি খণ্ডন করলেন এবং তার যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে আমাদের বিতর্কের যে আয়োজন সেটি আসলে শেষ হলো। খুব বেশি কিছু বলার নেই আমার তরফ থেকে। বিষয়টা মজার ছিল। বিষয়টা আপনাদের জ্ঞাতার্থে আবারও বলি, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির বিবেচনায় বর্তমান বিশ্বে কিংবা নিকট ভবিষ্যতে আয়রন ম্যান অপেক্ষা ব্যাটম্যানের সুপার পাওয়ার অর্জন সহজতর। এক পক্ষ খুবই চেষ্টা করেছেন বলার যে কিভাবে এই, তার অর্থ হচ্ছে দুটি শক্তিরই হয়তো ব্যাটম্যান বা আয়রন ম্যান যার কথাই বলি তার পক্ষে সুপার পাওয়ার হওয়া সম্ভব, কিন্তু কোনটি সহজতর সেটি বলার জন্য দলের পক্ষ থেকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেটি 2050 সালের মধ্যে। কিন্তু সেটি কেন সহজতর, কিভাবে সহজতর এবং সেই সহজতর হওয়ার ক্ষেত্রে বৈজ্ঞানিক চ্যালেঞ্জগুলো কী কী, সেটি প্রয়োগের ক্ষেত্রে কী কী ধরনের বাধা আসতে পারে এবং সেটিকে কীভাবে উত্তরানো সম্ভব সেটি বলার চেষ্টা করেছেন পক্ষদল। অপরপক্ষে বিপক্ষ দল যেটি বলার চেষ্টা করেছে যেটি তারা বলছেন সেটি আসলে কি কি কারণে এখন পর্যন্ত বাস্তবসম্মত না এবং সেটি করার জন্য যে সময়সীমা তারা দিয়েছেন তার ভিতরে সম্ভাবনার কি কি লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, সেগুলো তারা তুলে ধরে বলছেন যে আসলে সেটি সম্ভব না, বরং তারা মনে করছেন যে আয়রন ম্যানের পক্ষেই সেই সুপার পাওয়ারটা অর্জন করা সম্ভব। এবং এই চরিত্রগুলোর সঙ্গে আপনারা যারা পরিচিত, যারা এগুলোর মুভি দেখেন এবং অন্যান্য জায়গায় যারা এগুলোর প্রয়োগ দেখেন অনলাইনে অফলাইনে, সেগুলোতে আপনারা জানেন যে প্রত্যেকটা চরিত্রের বিশেষ কিছু স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য রয়েছে। সে আলোচনা আমরা শুনলাম। আমরা যেটি বলে বিতর্ক শেষ করতে চাই, কোন দল ভালো বিতর্ক করলো, কোন দল খারাপ বিতর্ক করলো, এটি যেহেতু প্রদর্শনী বিতর্ক, সেই সিদ্ধান্তে আমরা যাচ্ছি না, আমরা আপনাদের উপরে ছেড়ে দিতে চাই। আপনারা নিশ্চিতভাবে এই বিতর্কটি উপভোগ করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আপনার কোন দলের বিতর্ক ভালো লাগলো, কোন বক্তার বিতর্ক আপনার ভালো লাগলো, সেটি আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আয়োজকদেরকে। ভালো থাকবেন সবাই।